প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক আমার দেশ মাল্টিমিডিয়ার ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত টক শো বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর সরকারের বিভিন্ন পক্ষ থেকে বলা হয়েছে দেশ থেকে লাখো কোটি টাকা লোপাট ও পাচার হয়েছে। তৎকালীন সরকার ঘনিষ্ঠরা ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। চিহ্নিত কিছু ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও সরকার ঘনিষ্ঠ বিভিন্ন পক্ষের আঁতাতে দেশের অর্থনীতিকে ফোকলা বানাতে মূল লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল ব্যাংকিং খাতকে। আর তা স্পষ্ট হয়েছে ক্ষমতার পট পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য উপাত্তে। তুলে ধরা হয়েছে সরকারি বেসরকারি ১ ডজনেরও বেশি ব্যাংকের অতি নাজুক চিত্র। ইতোমধ্যে ব্যাংক খাতের সংকট উত্তরণে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও আমরা জেনেছি। আর তা সবিস্তারে শুনতে আজ আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বরেণ্য ব্যাংকার, রাষ্ট্রায়ত্ত খাতের অন্যতম প্রধান বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই আমরা আমাদের আজকের অতিথি সৈয়দ নাসের বখতিয়ার আহমেদের শৈশব, কৈশোর, শিক্ষা ও কর্মজীবনের কিছু স্মৃতিকথা আপনাদের শোনাবো তার নিজ মুখে। জনাব নাসের বখতিয়ার। আমি সেন্ট গ্রিস স্কুল থেকে ফার্স্ট ব্যাচ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট 63-তে পাশ করি। তারপরে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করি এবং ওখান থেকে বিএসসি পাশ করি। তারপরে আমি আইবিএতে জয়েন করি এবং 1969 আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করি। এরপরে আমি বাংলাদেশ স্টেট ব্যাংক অফ পাকিস্তান করাচি অফিসে জয়েন করি আমার চাকরি জীবন, প্রথম চাকরি জীবন। যখন গন্ডগোল হচ্ছিল 70 সেপ্টেম্বরে আমি ঢাকায় বদলি হয়ে আসি এবং এখানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে 1974 সাল পর্যন্ত নিয়োজিত ছিলাম কাজে বাংলাদেশ ব্যাংকে। সেপ্টেম্বর 74-এ চলে যায় মিডল ইস্টে ইউনাইটেড আরব এমিরেটস সেন্ট্রাল ব্যাংকে এবং ওখানে প্রায় 21 বছর চাকরি করি টিল 95 পর্যন্ত। এরপরে আমি ঢাকায় আবার ব্যাক করি, চলে আসি। ছেলে থেকে গেল কানাডায়, মেয়ে থেকে গেল আমেরিকায়, আর আমি এসে জয়েন করি তখন এবি ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক। তখন কিন্তু আমার ডাইরেক্টর হিসাবে মাহমুদুর রহমান ভাইকেও পেয়েছিলাম। He was a young man, very young, কিন্তু উনি রিপ্রেজেন্ট করতেছিলেন ইজ এ ডাইরেক্টর অফ দ্য ব্যাংক। আমি ওখানে প্রায় 2 বছর কাজ করি। 2 বছর কাজ করার পরে অ্যাজ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। এরপরে আমি জয়েন করি প্রাইম ব্যাংক অ্যাজ ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে। এখানে কাজী আব্দুল মজিদ সাহেবের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। ইজ এ প্রত্যক্ষ একজন ব্যাংকার। এখানে আমি প্রায় 3 বছর কাজ করি। ডিএমডি থেকে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর প্রমোশন এবং লাস্টলি ম্যানেজিং ডাইরেক্টর অফ প্রাইম ব্যাংকও হয়েছিলাম। আমি প্রায় 6 মাস কাজ করেছি অ্যাজ ম্যানেজিং ডাইরেক্টর। এরপরে সাউথ ইস্ট ব্যাংকে জয়েন করি অ্যাজ ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড প্রেসিডেন্ট হিসাবে। ওখানে থাকাকালীনই আমাকে আমাদের দেন ফাইন্যান্স মিনিস্টার সাইফুর রহমান সাহেব আমাকে একটা দায়িত্ব দেন, প্রাইভেট ব্যাংক থেকে গভর্নমেন্ট ব্যাংকে কাজ করার সুযোগ দিয়েছিলেন উনি। আমি তখন অগ্রণী ব্যাংক কি বলা হতো, অগ্রণী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর হই এবং আমার সঙ্গে একটা অ্যাডভাইজারি টিম ছিল, প্রাইস ওয়াটার হাউস কুপার্স, তাদের চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলাম। এইটা প্রায় 6 বছর কাজ করি। এবার ফিরছি আজকের মূল আলোচনায়, আর তা হলো দেশের আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাতের চালচিত্র প্রসঙ্গ। প্রথমেই অগ্রণী ব্যাংক প্রসঙ্গ। কবে কিভাবে অগ্রণী ব্যাংকের পথচলা শুরু, লক্ষ্য কি ছিল, কতটা ভূমিকা রেখেছে দেশের অর্থনীতিতে, লক্ষ্যে পৌঁছাতে পেরেছে
কতটা, জনাব নাসির মুক্তিয়ার? হাবিব ব্যাংক লিমিটেড এবং কমার্স ব্যাংক লিমিটেড, এই দুটো ব্যাংক যুক্ত হয়ে আন্ডার আমাদের সেই সময় ন্যাশনালাইজেশন অর্ডার 1970, বাংলাদেশ ব্যাংক ন্যাশনালাইজেশন অর্ডার 1972 আওতায় এটা একটা কমার্শিয়াল ব্যাংক হিসেবে গণ্য করা হতো। অগ্রণী ব্যাংক লিমিটেড হয়েছে 2007 সালে আমি থাকাকালীন। এটা আমার একটা রেসপন্সিবিলিটি ছিল, সেভাবে হয়েছে। এরপরে আমি দেখেছি পিএলসি করা হয়েছে 2023 সালে। 2023 সালে এটা পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে এটা এখন বলা হয় সবগুলা, কিন্তু 100% ওনারশিপ এখনো পর্যন্ত গভর্নমেন্টের। এইটা একটা কোশ্চেন মার্ক সবাই করবে, পাবলিক লিমিটেড বলা হচ্ছে কিন্তু সরকারের হাতে শেয়ারটা আমরা স্টক এক্সচেঞ্জে এখনো বেচা কেনা হচ্ছে না, কিন্তু 100% সরকারের রয়ে গেছে। এটা একটা প্রবলেমেটিক, কিন্তু আমি মনে করি এটা, আমার মনে হয় এটাকে ছেড়ে দেওয়া উচিত এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বা শেয়ার বাজারে ছাড়া। হ্যাঁ, ছাড়া উচিত। আমি পার্সোনালি, এটা আমার ওপিনিয়ন, ছাড়া উচিত। অগ্রণী ব্যাংকে আপনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যে জায়গায় রেখে গিয়েছিলেন এবং এই মধ্যে একটি বড় গ্যাপের পর আপনি আবার যখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে কি কি পরিবর্তন, ইতিবাচক আর নেতিবাচক, কি কি পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন? অগ্রণী ব্যাংকের বর্তমান ঋণ পরিস্থিতি কেমন? উত্তরণে কোন পথে এগুতে চাচ্ছেন আপনারা? আমি বলবো, যখন 2004 সালে আমি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অগ্রণী ব্যাংকের দায়িত্ব নিই, তখন সব কটা ইন্ডিকেটর ছিল নেগেটিভ। ক্যাপিটাল ছিল নেগেটিভ, লোন পোর্টফোলিওর বেশিরভাগ ছিল ক্লাসিফাইড, লিকুইডিটি ছিল আমাদের নেগেটিভ, প্রফিট একদম অল্প বা প্রফিট হতো না, এরকমই বলা যায়। এই পরিস্থিতি 2004-এর আমাকে, আমি বলতে পারি ফিগারগুলো প্রায় 2200 কোটি টাকা ছিল তখন ইকুইটি শর্টফল। 2200 কোটি টাকা ইকুইটি শর্টফল ছিল, কিন্তু তখন খারাপ হয় না। সেই পরে আমি এটাকে কাভার করতে পেরেছি আরো ফার্দার 2 ইয়ার্স। যখন আমি ছাড়লাম ব্যাংক, তখন কিন্তু আমার নন পারফর্মিং লোন 11%, যেটাকে আমরা এনপিএল বলে থাকি। এনপিএল, নন পারফর্মিং লোন বা শ্রেণীকৃত ঋণ বাংলায় বললে তাই হবে, 11%-এ নেমেছিল। আমরা তখন, যেটা ক্যাপিটাল আমার নেগেটিভ ছিল, সেটা কিন্তু 11% আমার চলে গেছে। ওটা রিকোয়ারমেন্ট ছিল 11, তখন 10%, বাজেল 2 অনুযায়ী 10% ছিল, দ্যাট ওয়াজ পজিটিভ। আমরা উই আর দ্য নেট লেন্ডার ইন দ্য ইন্টারব্যাংক মার্কেট। আমাদের যে লিকুইডিটি ক্রাইসিস, সেটা আমরা মানে কাভার করতে পেরেছিলাম। আমরা ভেরিয়াস ডিপোজিট নিয়েছিলাম, কাস্টমারের কনফিডেন্স ছিল, কাস্টমারের নো কস্ট লো কস্ট ডিপোজিটও পেয়েছিলাম। ব্রাঞ্চগুলি এটার জন্য খুব হার্ড ওয়ার্ক করেছে, প্রত্যেক ব্রাঞ্চ ম্যানেজার জান দিয়ে কষ্ট করেছিল, সেই জন্য নো কস্ট ডিপোজিটও পেয়েছে। তারপরে যেটা আসলো, রেমিটেন্সের দিকে আমাদের লক্ষ্য বাড়লো, যে রেমিটেন্স করতে হবে, এটা যাতে আমরা টপে যাই। তখন আমরা 2টা ব্রাঞ্চ অফিস করি, সাবসিডিয়ারি অফিস, একটা সিঙ্গাপুরে, ওইটা আমাদের এক্সচেঞ্জ হাউস, আর একটা মালয়েশিয়ায় রেমিটেন্স হাউস। এই দুটো কিন্তু আমাদের অনেক সাহায্য করেছে সেই সময়। আপনি রেখে এলেন যেখানটাতে, সেই জায়গার পরে এখন আপনি আবার যখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন, কোথায় এসে পেলেন? এনপিএল কত, খেলাপি ঋণ কোথায় এসে দাঁড়িয়েছে, এবং ব্যাংকের সেবা কোন জায়গায় দাঁড়িয়েছে, ব্যাংক ব্যবস্থাপনা কোন জায়গায় এসে পৌঁছেছে, সেটি যদি আমাদেরকে একটু বলেন। এইটা এই গত 15 বছরে যে ব্যাংকিং অস্থিরতা বিরাজমান ছিল, যেখানে লেফট অ্যান্ড রাইট লেন্ডিং হয়েছে, করাপশন হয়েছে, টাকা পাচার হয়ে গেছে আনফরচুনেটলি, এগুলির প্রতিফলন আমাদের ব্যাংকেও দেখা গেছে। আমি যখন সেপ্টেম্বরে এসে বললাম, সেপ্টেম্বর 8 তারিখে 31 অগস্টের ট্রায়াল ব্যালেন্স দাও, দেখি সব নেগেটিভ, ক্যাপিটাল বিলো 5%, নন পারফর্মিং লোন নিয়ারলি 40%,
11 থেকে 40%, ক্যাপিটাল বললাম 11 মানে 10% থেকে বিলো 5%. উই আর এগেইন নেট বড়োয়ার ইন দ্য ইন্টারব্যাংক মার্কেট। আগে আমরা যারা lender লেন্ডিং ছিলাম, করতে লেন্ডিং থেকে আমরা বড় আরো এখন চলে আসলেন। ডিফারেন্ট ব্যাংক থেকে বড় করছি, বাংলাদেশ ব্যাংক থেকে বড় করছি, কিন্তু আমাদের নন পারফর্মিং লোন এগেইন শুট আপ ওভার 40%, আনফরচুনেটলি। আমি জানি না এটা কারণটা হলো কি, ওই যে বললাম। আর একটা জিনিসও হয়েছিল এখানে, কিছু 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 রেকর্ড তারা করেই নেয়, আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট রেখে দিচ্ছে, আন্ডার দ্য, মানে আশ্চর্য রকম। এটা কিন্তু হয় না, করা যায় না। অডিটর তারাও দেখে নেয়, রেগুলেটর তারাও দেখে নেয়, আনফরচুনেটলি। কিন্তু এইগুলি আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। হয়তো বা এই জুন, এটা তো বলো যে 40%, এটা ছিল 31 ডিসেম্বর 2024 এর। হয়তো জুনের যখন ব্যালেন্স শিটটা আমরা করব 6 মাসের কি প্রগ্রেস, এটা আমার দৃঢ় তখন বিশ্বাস। প্রকৃত চিত্রটা উঠে আসবে। আমি কিন্তু মনে করি এটা কমে যাবে। আমরা যে স্টেপসগুলি নিয়েছি, সেই স্টেপস নেওয়ার জন্য ক্লাসিফাইড ঋণ কমবে, কারণ আমরা কয়েকটা জিনিস করছি। বাংলাদেশ ব্যাংকে যে রুলস রেগুলেশন আছে, সেগুলি যারা এখানে লোকালি আছে, যারা খেলাফি হয়ে আছে 6 মাস বা 1 বছর কোনো ব্যবসা করতে পারে নাই, গত 15 বছরে যারা ব্যবসা করতে পারে নাই, সেটাও আছে। কেননা তাদের পলিটিক্যাল একটা স্ট্যাম্প মেরে তাদের কোনো ফান্ডিং করা হয় নাই। এইসব তাদের আমি অথচ চেষ্টা উদ্যোক্তা হিসেবে তারা ভালো আমি মনে করি তারা তো আমাদের হাত দিয়ে তো তারা শুরু শুরু করেছে। করেছে। কিন্তু একটা লোককে, আপনি কথার কথা বলতেছি, একটা প্রজেক্ট করলাম কথার কথা 5 কোটি টাকা দিয়ে, তাকে কোনো সাপোর্ট যদি না দিই 15 বছর, সে ব্যবসা কি চলতে পারে তার নিজের টাকায়? হইতে পারে সে যদি স্বচ্ছতা রাখে, এটা হয়তো বা পারবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা পারবে না। সেই জন্য আমরা চিন্তা করেছি যারা এরকম আছে, প্রথমে তাদের ক্লাসিফাইড থেকে আনক্লাসিফাইড করতে বলেছি। হয়তো বাংলাদেশ ব্যাংকের যেটা রুলস রেগুলেশন গাইডলাইন যেটা আছে। গাইডলাইন আছে, ওটা মিনিমামটা, উপরের লেভেলও আছে, মিনিমাম লেভেলও আছে, কিন্তু প্রত্যেকটা মিনিমামটা দিয়ে বলেছি তোমরা আগায় আসো। ক্যাশ ডাউন করার জন্য আমি কিন্তু গত 6 মাসে প্রায় 200 কোটি টাকা ক্যাশ নগদ রিকভারি হয়েছে আমাদের এখানে, from the big customer as well as Small medium and small যারা আছে তাদের কাছ থেকে। বাংলাদেশের অর্থনীতির একটি বড় জায়গা হচ্ছে, আমরা বলে থাকি বিভিন্ন সময় যে রেমিটেন্স। সেই রেমিটেন্স যারা আমাদেরকে সরবরাহ করছে বা রেমিটেন্স প্রবাহ যাদের মধ্যে যাদের মাধ্যমে আসছে, তাদের বিষয়টিকে অগ্রণী ব্যাংক কিভাবে দেখছে? রেমিটেন্স কিন্তু আমাদের জিডিপি গ্রোথের জন্য প্রয়োজন আছে। আমাদের ন্যাশনাল টোটাল যে রিজার্ভ, সেখানে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেমিটেন্স আমাদের যে আজকে আমরা বলতেছি যেটা 20 বিলিয়নের নিচে নেমে গেছিল, ওইটা কিন্তু এখন 22 বিলিয়নের উপরে। এই রেমিটেন্সটাকে আরো ত্বরান্বিত করার জন্য আমরা ব্যাংক থেকে একটা কিছু স্টেপস নিয়েছি। আমাদের মেন লক্ষ্য হলো যখন কেউ টাকা বাইরে থেকে পাঠাচ্ছে, উইদিন 24 আওয়ার্স যাতে তার বেনিফিশিয়ারির কাছে টাকাটা যায়। এইটা আমরা 100% এনশিওর করার চেষ্টা করি, এখানে কেউ বাদ পড়ে না। এইটা একটা প্লাস পয়েন্ট হওয়াতে আমাদের থ্রুতে অনেক রেমিটেন্স আমরা রিসিভ করি বাইরে থেকে। তারপরে আমরা আরেকটা জিনিস, হয়তো রেট আমরা একটু বেটার অফার করি, বা কমিশন যেটা আমরা নিই সেটা আমরা কম চার্জ করি। এইসবের জন্য কাস্টমার যারা আছে, যারা বিদেশে কর্মরত আছে, তারা একটা ঝোঁক, মানে তাদের ঝোঁকে পড়ে আমাদের ব্যাংকের প্রতি, এবং এটার জন্য আমরা সাকসেসফুল হয়েছি। রেমিটেন্স বাড়াবার জন্য কিন্তু বেশ কিছু স্টেপস সরকারকে নিতে হবে। সরকারের ফার্স্ট অফ অল একটা ইনসেন্টিভ এটা দিচ্ছে সরকার, 2% একটা 2% থেকে বোধহয় আর একটু বাড়িয়েছে 2.5 2.5, হ্যাঁ এটা করা। কিন্তু ওরা অনেকে চায় 4% বা 5%, একটা তাদের রিকোয়েস্ট আছে। সেটা যুক্তিসঙ্গত কিনা? আমি মনে করি এটা সম্ভব। এটাতে কি হয়, এটা যদি তাই সে টাকা আমার আসে,
আমার অসুবিধা কোথায়? এটা তো আমরা ইনভেস্ট করতে পারছি, এটা তো আমাদের কাজে লাগাইতে পারতেছি। এটা যদি সরকার 4% দেয়, কিন্তু ব্যাংক যখন চার্জ করতেছে তো কাস্টমারকে 10% পর্যন্ত, 11-12% পর্যন্ত চার্জ করে যাচ্ছে। ইন্টারেস্ট চার্জ করছে। হ্যাঁ, তো এটা তো একটা তবে এটা সরকারের প্রণোদনা হিসাবে মানে এটাকে নিতে হবে। রাষ্ট্রীয় প্রণোদনা। দেশের বর্তমান ব্যাংকিং খাত একটি চরম সংকটের মুহূর্ত অতিক্রম করছে। বেশ কটি ব্যাংক অতি ঝুঁকিতে পড়েছে। এই অবস্থার নেপথ্যে কি কি কারণ আছে বলে আপনি মনে করেন? ইন্টারিম সরকার আসার পরে অনেক জায়গায় স্টেবিলিটি এসেছে, কিন্তু এখনো অনেক জায়গায় প্রবলেমটা রয়ে গেছে। লিকুইডিটি প্রবলেম, আর একটা হলো নন পারফর্মিং লোন। ব্যাংকিং খাতে প্রবলেম হলো এই দুইটা ক্রিয়েশন কেন হয়েছে যদি আমরা পিছনে যাই তাহলে বুঝতে পারবো। এখানে পলিটিসাইজেশন হয়েছে, পলিটিক্যাল লিডাররা অ্যাডভাইস করেছে দিতে হবে, দিয়ে দেওয়া হয়েছে। এখানে বোর্ডের তারাও এইভাবে ডিরেকশন দিয়েছে এটা করতে হবে। বোর্ডগুলির সিলেকশন ঠিক হয় নাই, কিন্তু বোর্ড সিলেকশনের দায়িত্ব বাংলাদেশ ব্যাংক এবং দায়িত্ব হলো আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এফআইডি। সিলেকশনগুলি যদি ঠিক হতো তাহলে, এবং সেটা যদি সুপারভিশন এবং মনিটরিং ঠিক হতো তাহলে কিন্তু ঝামেলা কম হতো। ডুয়েল কন্ট্রোলে চলছে। একটা বলা হচ্ছে এগুলি সব প্রাইভেট না পাবলিক লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। ওকে, পাবলিক লিমিটেড, অন্যগুলো তো তাই, অন্য ব্যাংক যে আছে সেগুলো পাবলিক লিমিটেড কোম্পানি। সেগুলি কিন্তু কন্ট্রোল করতেছে আমাদের বাংলাদেশ ব্যাংক। কিন্তু 8টা সরকারি প্রতিষ্ঠান, সরকারি ব্যাংক কন্ট্রোল করতেছে আবার এফআইডি। আমার মনে হয় ডুয়েল কন্ট্রোলটাকে যদি বাদ দেওয়া যায় এই সরকার ইজিলি কিন্তু করতে পারে, এবং সেটা পরে সরকার এসে এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। এটাই হলো জিনিস, এটা কিন্তু করা উচিত। তাহলে কিন্তু অনেক স্বচ্ছতা আসবে, রেসপন্সিবল হবে তখন সেন্ট্রাল ব্যাংক। আমার যেহেতু বাইরে কাজ করার সুযোগ হয়েছে, আমি মনে করি দিস দ্য রাইট ডিসিশন। এবং যারা বাইরে কাজ করে সেখানে দেখা গেছে এই ডুয়েল কন্ট্রোলটা ভালো কাজ করবে না। ব্যাংকিং খাত নিয়ে এখন সরকার যেসব সিদ্ধান্ত নিয়ে এগুচ্ছে সেই সিদ্ধান্তগুলো কতটা যৌক্তিক বা যুগোপযোগী? খুবই ভালো প্রশ্ন। আমি বলবো এখন আমাদের অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক দুটোই কিন্তু ভালো কাজ করছে, তারা কিন্তু রাইট পাথে আছে। অর্থ মন্ত্রণালয় যে ডিরেকশনসগুলি বা বাংলাদেশ ব্যাংকের যে ডিরেকশনসগুলি আসছে এগুলি কিন্তু প্রত্যেকটা জিনিস টাইম অনুযায়ী যুক্তিপূর্ণ, এটা বলবো। কিন্তু এখানে ওই যে বললাম 2-1টা জায়গায় আমার মনে হয় এটা ইন্টারফারেন্স না থাকলেও চলে। যেমন ফার্স্ট অফ অল এখনো পর্যন্ত আমরা লেন্ডিংটা বোর্ড করে, এটা বোর্ডের অ্যাপ্রুভাল থাকে, ম্যানেজমেন্টের বোর্ডের অ্যাপ্রুভাল। কিন্তু আমি মনে করি, আমি বাইরে যেখানে যেখানে দেখে এসেছি, লেন্ডিং প্রসেসটা কিন্তু সবসময় ম্যানেজমেন্টের আওতায় থাকে। বোর্ড পলিসি দিবে কোন সেক্টরে লেন্ডিং হবে, কি টেনর, কত বছরের জন্য হবে, কি ইন্টারেস্ট রেট হবে, কি ইল্ড হবে, কোথায় কি স্প্রেড রাখতে হবে, এগুলি সব কে এলিজিবল, কি বেসিস এলিজিবিলিটি হবে, সিকিউরিটিজ কি, এগুলি সব বোর্ড ডিকটেট করে দিবে পলিসি আকারে। ম্যানেজমেন্ট সেগুলিকে ইমপ্লিমেন্ট করার কথা। কিন্তু এইখানে আমি দেখেছি বোর্ডের উপরে সবকিছু, ছোট লোনও বোর্ডের কাছে আসতেছে, রাইট অফ করার লোনও বোর্ডের কাছে আসতেছে। এটা কি বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় বলা আছে বা ব্যাংকিং কোম্পানি এটা আইনে কি বলা আছে? এগুলি তারপরে আরেকটা যেটা হচ্ছে, এটার পরে এই বোর্ডের পরে যখন তাদের ক্ষমতা থাকে না, এটা বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পাঠায়। এটা তো কোনো সময় হওয়া উচিত না, এবং এটা যত দ্রুত পারে এটা একটা সলিউশন বার করা দরকার। মানে অ্যাপ্রুভিং প্রসেস কোনো মতে সেন্ট্রাল ব্যাংকের হওয়া উচিত না। তারাও কিন্তু মনিটরিং সুপারভাইজ করবে, মনিটরিং করবে, পেনাল্টি ইম্পোজ করতে পারে, ভুল হলে তারা পেনাল্টি ইম্পোজ, সেটা কিন্তু তাদের পাওয়ার দেওয়া আছে।
অ্যাপ্রুভালের সঙ্গে তারা জড়িত হওয়া উচিত না। কেন্দ্রীয় ব্যাংকের কর্ণধার বলছেন যে এই সবগুলো ব্যাংকগুলোকে, যারা ইসলামী ব্যাংক আছে সবগুলো ব্যাংক মার্জার করে দুটি ব্যাংক রাখা হবে। এটি আসলে কতটা বাস্তবসম্মত আপনি মনে করেন? মার্জার অ্যাকুজিশন এটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মনে করি সেন্ট্রাল ব্যাংক বলতে পারে দেশে বেশ কিছু ব্যাংক একটু অসুবিধায় আছে, তো মার্জ হবে, অ্যাকুজিশন করা হবে তাদের, এটা বলা যায়। বাই নেমটা বোধহয় বলাটা ঠিক হচ্ছে না। বাই নেম বলার জন্য অনেক জায়গায় রান হচ্ছে, তাদের ডিপোজিট রান হচ্ছে, টাকাগুলি উঠায় নিতে তারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এইটা একটু অস্বাভাবিক পরিস্থিতি ক্রিয়েট হয়ে যাচ্ছে। লিকুইডিটি ক্রাইসিস আছে, এটা কিন্তু সত্যি। কারো কিন্তু সব ব্যাংকের যে খুব ভালো পজিশনে তা না। সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক অনেকগুলারই, ৬২টা ব্যাংকের মধ্যে অনেকগুলারই আছে হয়তো। এটা হতে পারে, এটা কিন্তু অসম্ভব কিছু না, কম বেশি হবে। মার্জার হইতে পারে অ্যাকুজিশন করে, এটা হইতে, কিন্তু সেগুলির জন্য কিন্তু পলিসি ঠিক করতে হবে আগে। যেখানে যেখানে করাপশন হয়েছে, যেখানে যেখানে ভুল ভ্রান্তি হচ্ছে, হ্যাঁ সেগুলিকে পানিশমেন্ট দেওয়ারও ব্যবস্থা করতে হবে। একদম এক্সাম্পলারি পানিশমেন্ট আমি মনে করি। এই ইজি পানিশমেন্টে কিন্তু কাজ হয় না। একটা দুটো এক্সাম্পলারি পানিশমেন্টে সবাই ভয় পেয়ে যাবে আমি মনে করি। আমাদের লিগ্যাল সাইডটা সেটার জন্য খুব স্ট্রং হওয়া উচিত আমি মনে করি, ব্যাংকিং এর ক্ষেত্রে যেগুলি এই আছে তাদের জন্য। দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কোন বিষয়গুলোর প্রতি আহ, বেশি দৃষ্টি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা এটা বলতে গেলে দুর্বল ব্যাংক মানে যেগুলি সবই নেগেটিভ আছে, কথার কথা বলি। প্রথমে কিন্তু দেখতে হবে যে ব্যাংকই দুর্বল তার রিসোর্স মোবিলাইজেশন করতে হবে। নো কস্ট, লো কস্ট ডিপোজিট মোবিলাইজ করতে হবে। ডিপোজিট মোবিলাইজ না করলে তো সে প্রফিট করতে পারে। ফার্স্ট তাকে রিসোর্স মোবিলাইজ করা, এইটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। যেখানে যেখানে একটু নেগলেক্টেড আছে ওই সব জায়গাতে আমাদের মার্কেটিং স্টেপসটা বাড়াতে পারলে তাহলে হবে কি, আমাদের জনতা বা আমাদের দেশের ডিফারেন্ট টাইপ অফ লোকরা অ্যাডভান্টেজগুলি পাবে, তারা আগায় আসবে এবং সেটার থেকেও আমরা এই উইক ব্যাংকগুলা দাঁড়ায় যেতে পারে সম্ভব। এই তিনটা জিনিসের উপরে আমি মেইনলি জোর দিতে চাই এই মুহূর্তে। ব্যাংকের প্রাণ হচ্ছে গ্রাহক। গ্রাহকের উন্নত সেবা নিশ্চিত করতে সরকারি এবং বেসরকারি ব্যাংকের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। বিশেষ করে অনেক গ্রাহক মনে করেন সরকারি ব্যাংকের তুলনায় বেসরকারি ব্যাংকের সেবা উন্নত। এই বেসরকারি এবং সরকারি ব্যাংকের মধ্যে যে সেবার পার্থক্য, এটিকে কিভাবে দূর করা যায় বলে আপনি মনে করেন? এখানে তো অনেক বড় ডিফারেন্স আছে। আমি এখানে দুটো না তিনটা বলতে চাই। ফরেন, বেসরকারি বাংলাদেশ ডোমেস্টিক, আর হলো স্টেট প্রাইভেট এই পাবলিক মানে আমাদের স্টেট ওড। তিনটা। ফরেন হলো সবচেয়ে টপে আছে। তাদের অফিসে গেলে আপনি দেখবেন যে এসি চলতেছে হয়তো 22 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠান্ডা, খুব আরাম। যে গেলেন, যাওয়ার সাথে সাথে বসলেন অফিসারের সামনে বা ম্যানেজার, চা বা কফি আপনাকে অফার করবে ইনভেরিয়েবলি, সঙ্গে হয়তো কিছু স্ন্যাক্স রাখতে পারে। তারপরে তারা কথা বলবে, ডিসিশনটা অন দ্য স্পট দেওয়ার চেষ্টা করে, যে প্রবলেমগুলিতে রিজলভ করে। প্রাইভেট সেক্টর ব্যাংকেও এইটা আছে প্র্যাকটিস আমি দেখেছি। যেখানে যখনই কাস্টমার ঢুকছে তখন প্রাইভেট সেক্টর, আমি যেগুলিতে কাজ করে এসেছি নাম করে বলতে পারি, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, তিনটাতেই ওদের নিয়ম ছিল কাস্টমার ঢোকার সাথে সাথে দাঁড়ায়, মানে অফিসার বা ম্যানেজার তার চেয়ার ছেড়ে তাকে আগায় নিয়ে আসে, ওয়েলকাম করে। ওয়েলকাম করে আগায়, মানে চেয়ার ছেড়ে উঠে আগায় নিয়ে আসে, তারপরে বসায় তাকে চা বা কফি অফার করা। এই তিনটা ব্যাংকে এটা কিন্তু প্রচলিত এখনো আছে, তারা অফার করে। ইতিমধ্যে আর অনেক এগুলি কিন্তু এই যে ব্যাংকের জিনিসগুলো এগুলি ছোট্ট জিনিস, কিন্তু কাস্টমার
খুব খুশি হয় এগুলিতে। তারপরে তাদের যে প্রবলেম, লেন্ডিং লোন হলে, ডিপোজিট হলে, ক্যাশ এন্ড ক্যাশমেটের হলে, আপনি যদি তার সে বসে আছে তখনই যদি করে দেন একটা মিনিমাম টাইম ফ্রেমের মধ্যে, 5 মিনিটে 10 মিনিটের মধ্যে, এটাও কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট করে। গভর্নমেন্ট ব্যাংকগুলিতে যেগুলিতে আছে এই প্র্যাকটিস চালু করার চেষ্টা করছি আমরা, হয়তো একটু ডিলে হয়, হয়তো ওই ধরনের সার্ভিস তারা এখনো পাচ্ছে না। ব্যাংকিং খাতে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কি করণীয় বলে আপনি মনে করেন? সুশাসন ছাড়া কোনো মতে কোনো জিনিস ভালো হতে পারবে না। সুশাসন কিন্তু সকল পর্যায়ে হতে হবে। যদি বটম টপ থেকে বলি, এইখানে রেগুলেটরি অথরিটি ফার্স্ট, তাদের সুশাসন থাকতে হবে, বোর্ড তাদের সুশাসন থাকতে হবে, ম্যানেজমেন্ট, ব্রাঞ্চ ম্যানেজমেন্ট। সুশাসন বলতে আমার এটা কয়েকটা জিনিস দরকার আছে: সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা। আরেকটা জিনিস আমি ইম্পর্টেন্স দিই, সদিচ্ছা। এটাও কিন্তু সুশাসনের একটা অঙ্গ। তো এই 4 পিলার্সের উপরে বেশ করে যদি সব জায়গায় প্রতিটা লেভেলে যদি ঠিক থাকে, কোনো অসুবিধা হওয়ার কথা না। ফার্স্ট ব্রাঞ্চ, ব্রাঞ্চের পরে আছে জোনাল অফিস বা রেগুলেটরি অফিস যেটা, তারপরে আছে আমাদের সার্কেল অফিস, ডিস্ট্রিক্ট লেভেলে যেগুলি থাকবে, ডিভিশন লেভেলে আসলো সার্কেল অফিস, হেড অফিস। হেড অফিসের ভেরিয়াস ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা জায়গায় এটা দরকার আছে। এবং সুশাসন হলে পরে আপনি দেখবেন কোনো করাপশন ফ্রি হয়ে যেতে পারে প্রত্যেকটা জায়গায়। সদিচ্ছা, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা থাকবে, করাপশন করার কোনো সুযোগ থাকবে না, ধরা পড়ে যাবে। এইটার জন্য এটা খুবই 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 ইম্পর্টেন্ট, নট অনলি ফর দ্য ব্যাংকিং সেক্টর, প্রতিটা অর্গানাইজেশন, প্রতিটা রেগুলেটরি অফিস, ইভেন দ্য পার্লামেন্টে এটা দরকার আছে আমি মনে করি। জনাব নাসির বখতিয়ার, আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমিও আপনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি, আমার দেশ মাল্টিমিডিয়াকে ধন্যবাদ দিতে পারছি, এবং যারা দেখছেন জনতা, তাদেরও আমার আন্তরিক ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য আমার কথা। আপনাদের কাছে ধন্যবাদ। কথায় কথায় আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এলো, তবে ব্যাংকিং খাত নিয়ে জানার আগ্রহ বাকি রয়ে গেল, যা তা আবার হয়তো শোনাবার চেষ্টা করব আমাদের মাল্টিমিডিয়ায় অন্য কোনো নতুন অতিথির মুখে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবার সুস্থতা কামনায় শেষ করছি আজকের বিজনেস টক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।